তুমি এখানে যে? প্লেট বাটি রাখতে আসলাম। মৃদুলা এগিয়ে ট্রে নিতে গেলে জুয়েনা চোখের ইশারায় না করেন। মৃদুলা বের হয়ে যায়। জুয়েনা নিজেই উঠে গিয়ে নেন। শোনো ছেলে, এটা গৃহস্থ বাড়ি বলে বলছি না, এমনিতেই কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা ঠিক না। সেখানে তুমি রান্নাঘর পর্যন্ত চলে আসলা কিভাবে? মহিলা মানুষ আছে, মেয়ে ছেলে আছে। মাহতাব বিব্রত হয়। এতক্ষণ খেয়াল করেনি, এখন বুঝেছে। হুট করে রান্নাঘরে চলে আসা জুয়েনার পছন্দ হয়নি। আমি বলছিলাম আম্মু ট্রে কই রাখবে জিজ্ঞেস করছিল। চন্দ্র পেছন থেকে উত্তর দেয়। কেন, তোর হাতে কি সমস্যা? তুই নিয়ে নিলেই তো হতো। মাটির হাতে ধরলে তুমিই রাগ করতে। চন্দ্র নিচে গাছের মাটি তৈরি করছিল। মাহতাবকে বসার ভেতরে ঢুকতে দেখে না করবে ভাবছিল। মা যে এটা পছন্দ করবে না জানা কথা। ঠিকই আছে, ঘরে অনেক সময় ওড়না গায়ে থাকে না। হুটহাট একটা বাইরের ছেলে ঘরে চলে আসা ভালো কথা না। আন্টি আমি সরি, বুঝতে পারিনি টেবিলে রেখে যাওয়া দরকার ছিল। ঠিক আছে, যাও, কিছু মনে করো না। বাসা বাড়ির কিছু নিয়মকানুন থাকে। শোনো, তোমাকে সবাই আমাদের দুঃসম্পর্কের আত্মীয়ের ছেলেও জানে। ভাড়া দাও বা তোমাকে ভাড়াটিয়া রাখা হয়েছে, এসব এখানে বলার দরকার নাই। কম বয়সী ছেলে তুমি। আব্বা না বললে এসব বিষয়ে আমি কোনো দিন রাজি হতাম না। খাওয়া শেষে প্লেট বাটি বাইরের ঘরে রেখে ডাক দিয়ে যাবা, না হলে আবার বিড়াল মুখ দিবে বাটিতে, ওটাই আর খাওয়া যাবে না। জি। মাহতাব বের হয়ে গেলে চন্দ্রও যেতে উদ্যত হয়। তুই দাঁড়া, জানিস তো ঘরে মৃদুলার মতো কম বয়সী মেয়ে আছে, ওড়না পরা নাও থাকতে পারে। আক্কেল নাই তোর? কথা তো বাদই দিলাম। আমার কথা কেন বাদ দিলে? আমাকে দেখতে ভালো লাগে না? শোনো আম্মু, যার নজর খারাপ সে সবার দিকে খারাপ নজরেই দেখে। কম বয়স বেশি বয়স এগুলো কিছুই লাগে না। এর নজর খারাপ না। আর মৃদুলাকেও বলো গায়ে পড়ার অভ্যাস কম রাখতে। সে নিজেই গিয়ে বন্ধুত্ব করতে ওস্তাদ। বিপদ নিজেই ডেকে আনতে পারবে, অন্য কাউকে লাগবে না আর। তুই খুব মানুষ চিনিস তাই না? একটু তো চিনি। কম চিন, বেশি চেনার কারণেই এত সমস্যা। চন্দ্র বাইরে এসে দেখে মাহতাব বাগানেই দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। আন্টি তো যে রেগেছিলেন ভয়ই পেলাম। মাকে দেখতে রাগী মনে হয়, আসলে এতটা রাগী না। মানে সবার সাথে না আর কি, আমার সাথে সামান্য। কেন? প্রিয় মানুষের সাথে সব রাগ রাগ হয় না, কিছু অভিমানও হয়। বাদ দিন এগুলো। মার্কেট যাচ্ছ না কেন? আপনারাও যাবেন? ভয় পাও? না, ভয় পাওয়ার কি? চন্দ্র কি ভেবে বলে। আচ্ছা মৃদুলাকেও বলি, ফুচকা খেতে চাইলো কদিন। এক বাহানায় হয়ে যাবে। দাঁড়াও রেডি হয়ে আসি। মৃদু ফুচকা খেতে যাবি? মসজিদ মার্কেটে যাই চল। মৃদুলা ডাকো। সরি, মৃদুলা যাবি? আমাকে ফুচকা খাওয়াতে চাইছেন? হুম। মৃদুলা চুপচাপ ভাবে, তারপর বিছানায় আছোয়া থেকে উঠে দাঁড়ায়। যেতে পারি, কিন্তু মা আর দাদি যেতে দিবে? কেন জানি মা এখন বেশি কেয়ার করে, বেশি বেশি ভালোবাসা দেখায় আমাকে। তোমার অংশীরটাও যেন আমাকে দিতেছে। বেশ তো, তুই তো একসময় বলতি মা আমাকে বেশি ভালোবাসা দেখায়, এখন ব্যালেন্স হয়ে যাচ্ছে। তা কই, বাবা তো এখনো তোমাকে বেশি ভালোবাসে। সেটাও তোর বেশি চাই। চাই তো, তুমি ব্যালেন্সের কথা বললা। তোমার সবটা নিলেও যা হারাইছি তার সমান হবে না। মৃদু। মৃদু না, মৃদুলা। যাও মাকে বলো রেডি হইতেছি আমি। চন্দ্র একটা হলুদ তাঁতের সালোয়ার কামিজ পরেছে, মৃদুলা সাদা। দুজনের মাথায় ওড়না জড়িয়ে বের হয়েছে। মফস্বল এলাকায় অনেকেরই মোটামুটি মুখ চেনা। সেজে গুজে খোলা চুলে মেয়ে বের হয়েছে। এটা মুরব্বীদের চোখে পড়া মানে অযথা সমালোচনার মুখে পড়া। দাদির চোখ এড়িয়ে বের হবে ভেবেছিল চন্দ্র, কিন্তু নাহার বেগম বসার ঘরেই ছিলেন। কই যাস তোরা? মার্কেটে দাদি, একটু কেনাকাটা আছে তাই। এই বেলায় কি আর মার্কেট? বিকালেই তো যায় মার্কেটে। তোর কথা বাদ দে, তোরে কই না তুই আর মাইয়া আসস, বেড়া হওয়ার বাকি রাখছস, বেড়া মানুষের মতো চাকরি করস, বাজারে বাজারে ড্যাং ড্যাং করস, ছোট্টটারেও তাল দিস না।
একে তো নাচনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। এমনিতেই মানুষ কয় সরকার বাড়ির এই মাইয়া হইছে নর্তকী। আরেকটা নর্তকী? কে মৃদুলা? নাচ গান শিখলেই নর্তকী হয়? আপনি এইভাবে কথা বলে কি সুখ পান? আর আমি কি? থামলেন কেন, বলে দিন। খারাপ কি কইছি? নিজের তো বিয়া শাদি আর হইব না, ছোটটারও না হোক চাস। যতই রং সং মাইখা বাইর হও, তোমার গায়ে যে সিল পড়ছে, মানুষের শখ হয় নাই বউ বানাইতে। ঢং আবার পাওয়া পরশোস হইলদা জামা। হলুদ জামায় কি সমস্যা? হলদা হইল সাদা মানুষের রং। বইনেরে পরাইছস বুড়া মানুষের মতো সাদা, নিজে পরছস হলুদ। লাভ নাই, বান্দরের গলায় মুক্তার মালা দিলেও বান্দরই থাকে। জুয়েনা বসার ঘরে এসে মৃদুলাকে বললেন, মৃদুলা, আমার সাথে কাল যাস মা, আমার বাজারে কাজ আছে। চন্দ্র ব্যাগটা কাঁধে নিয়ে বের হয়ে যায়। পেছন থেকে দাদির কণ্ঠ শুনতে পায়, জুয়েনাকে বলছে, মেয়েরে যদি পার করতে চাও তাইলে লাগাম দাও। জুয়েনার উত্তরও কানে আসে। ঘোড়া নাকি যে লাগাম দেব? কথা শোনার হলে বহু আগেই শুনতো। যে কথা শোনার সে একেবারেই শোনে, যে শুনবে না তাকে কিছু করার নাই। করার নাই বললেই হইল, সরকার বাড়ির নাম আছে না। বাড়ির নাম বদনাম হলে আর কি করবেন? মেয়েরে কেটে ভাসিয়ে দেন, আমার কিছু বলার নেই। চন্দ্র তাতে ঠোঁট চেপে কান্না গিলে নেয়। দাদির রাগ অভিমানটা সে কিছুটা হলেও বোঝে, কিন্তু মা কেন এমন করে? এক সময় দাদির বিষয়টাও বুঝতো না, বিচিত্র লাগতো। দাদির মন জুড়ে এত কেন ঘৃণা আভাস ভেবে মাঝে মাঝে চন্দ্র ভীষণ অবাক হতো। কিন্তু সময়ের সাথে চন্দ্র অনেক কিছুই বুঝতে পেরেছে। মাঝে মাঝে চন্দ্রের মনে হয় একটু কম বুঝলেই ভালো হতো। কত মানুষ নিজেকে নিয়ে আফসোস করে যে সে কম বোঝে, নিজেকে নিয়ে রং তামাশা করে, নিজেই টিউবলাইট ডাকে। চন্দ্রের মনে হয় এমন একটা টিউবলাইট হলেও ভালো হতো। জীবনে কম বোঝাটাই একটা আশীর্বাদ। সবকিছু বেশি বুঝে ফেললে নিজের জন্যই সমস্যা। মাহতাব গেটের বাইরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। আধা ঘন্টা হয়ে গেল। চন্দ্র বলেছিল মাহতাব রেডি হয়ে গেটের বাইরে থাকতে। একসাথে তারা বাড়ি থেকে বের হবে না, এমন ভাব করতে হবে যে গেটের বাইরে মাহতাবের সাথে দেখা হয়ে গিয়েছে। তারপর একই জায়গায় যাবে বলে তারা দুটো আলাদা রিক্সা করে রওনা দেবে। মাহতাব মেনে নিয়েছে সহজে। দাদা আগেই বলেছিল মফস্বল বিষয়টা মাথায় রাখতে। এখানে বাড়ির মেয়েদের সাথে হুট করে গায়ে পড়ে খুব বেশি কথা বলতে না। সামাজিকভাবে এগুলো ভালো চোখে দেখা হবে না। চন্দ্রের কথা তাই সহজে বোঝে মাহতাব। অবশেষে গেট খোলার শব্দ শুনতে পায়। চন্দ্র বের হয়ে আসছে বোধহয়। মৃদুলা সাথে নেই, যাবে না বোধহয়। তাহলে কি তারা দুজন একই রিক্সায় উঠবে, নাকি চন্দ্র আর যাবে না? কিন্তু চন্দ্র পোশাক পাল্টে এসেছে। শীতের সর্ষে ফুলের মতো উজ্জ্বল হলুদ রং এর সালোয়ার কামিজ, অদ্ভুত সুন্দর লাগছে। বড় বড় চোখ দুটো চন্দ্রের। গায়ের রংটা চাপা, কিন্তু এই রঙই ওকে যেন আরো মায়াবী বানিয়েছে। চন্দ্রের মিষ্টি সৌন্দর্যের জন্য যেন এই রংটাই যথাযথ, যা তার বড় বড় চোখগুলোকে আরো সৌন্দর্য মণ্ডিত করছে। হাসিকে করেছে আরো বেশি নিখুঁত। কাজল টানা দু চোখ, একরাশ মায়া, আর পিঠ ছাপানো কালো চুল কবিতার মতো ছন্দময়। এক দেখায় চোখে লাগার মতো সুন্দর। অনেক মেয়ের সাথে মিশেছে মাহতাব। তার ফ্রেন্ড সার্কেল নিতান্ত মন্দ নয়, অবশ্য যদি তাদেরকে ফ্রেন্ড বলা যায়। জীবনে একটা পর্যায়ে এসে মাহতাব বুঝতে পেরেছে একসাথে গল্প আড্ডা দিয়ে ছবি তুললেই বন্ধু হয় না। একসাথে দিনের পর দিন লম্বা সময় কাটালেও সঙ্গী হওয়া যায় না। একসাথে জীবন কাটাবে বলে ওয়াদা করা মানুষরাও অনেক সময় প্রেমিক হয়ে ওঠে না। কিছু প্রেম ভালোবাসা রেস্তোরাঁর হলদে লাইটের নিচে গরম স্যুপ ঠান্ডা হতে হতে আর গরম কফিতে চুমুক দিতে দিতে শেষ হয়ে যায়। তা আর একটি নীড়ের একই ছাদের নিচে এসে শেষ হয় না। চন্দ্র কাছাকাছি আসলে মাহতাবের কাছে মনে হয় চন্দ্রের চোখ দুটো ভেজা ভেজা। কাঁদছিল নাকি? বকা খায়নি তো? বাপরে, এত বড় মেয়ে বাইরে যেতে চাইলে বকা খাবে নাকি? নাকি মাহতাবের সাথে যাচ্ছে তা বুঝতে পেরে বকা দিয়েছে? মাহতাবের এখন বিব্রত লাগছে। কোনো সমস্যা? না তো, কেন? না মানে আপনার চোখগুলো ভেজা লাগছে। আমি কি কোনো ঝামেলায় ফেলে দিলাম? আপনি মানে তুমি আমাকে কোনো ঝামেলায় ফেলে দাওনি তো? আমার জীবনটা এমনিতেই অনেক ঝামেলাময়। যাই হোক, আমি আমি একটা রিক্সা নিয়ে আগে আগে যাব। পেছনে আরেকটা রিক্সা নিয়ে তুমি আসবে। মার্কেটের সামনে নেমে
কথা হবে, এখন আর কোনো কথা না বাড়াই। চন্দ্র দিঘির পাড়ে গিয়ে একটা রিকশায় ওঠে। তার পেছনে আর একটা রিকশায় মাহতাব উঠে বসে। তাদের উপর থেকে দাঁড়িয়ে পুরোটাই মৃদুলা দেখে। হুট করে ফুচকা খেতে যাওয়ার কথা শুনে তার ধারণা হয়েছিল কিছু একটা কারণ তো আছে, তাই চন্দ্রের সাথে যেতে সহজে রাজি হয়েছিল। দাদি আর মায়ের সাথে কথা বাড়িয়ে চন্দ্রের সাথে যায়নি, কেননা চন্দ্রের বাঁধন থেকে নিজেকে আস্তে আস্তে আলগা করে নিয়েছে অনেক আগে। কেউ তা মুখে না বললেও সবাই টের পায়। বিশেষ করে জুয়েনা এখন মৃদুলাকে অনেক বেশি স্নেহের আঁচলে ঢেকে রাখেন, অনেক বেশি যত্ন করেন। কেন জানি এই বিষয়টা মৃদুলার ভালোই লাগে। চন্দ্র মা অন্তঃপ্রাণ না হলেও মায়ের নিজেকে সরিয়ে নেওয়া চন্দ্রের জন্য অবশ্যই কষ্টকর। যদিও জুয়েনা না নিজেকে সরিয়ে নেওয়াই হয়তো। ফিরোজ সরকার চন্দ্রকে একটু বেশি আগলে রেখেছেন, যদিও সেটাও মৃদুলার ভালো লাগে না। চন্দ্রের আশেপাশে কোনো মায়ার আঁচল থাকুক তা কেন জানি মৃদুলার আর কাঙ্ক্ষিত না। অথচ বোনের উপর রাগ করার কারণটা হয়তো ছেলে মানুষই কারণ মনে হবে। রাগ কথাটা হয়তো ঠিক না, বিতৃষ্ণাই বলা যায়। তবুও ছেলে মানুষই ঘৃণা থেকে নিজেকে আড়াল করতে পারে না মৃদুলা। তাই দাদি যখন অযথায় চন্দ্রকে কষ্ট দিয়ে কথা বলে, একই সাথে মনে দুই রকম অনুভূতি হয় মৃদুলার। মস্তিষ্কের একটা অংশ খুশি হয়ে ভাবে আঘাত করুক, আরো বেশি আঘাত করুক চন্দ্রকে। আর একটা অংশ পুরনো মৃদুলা জেগে ওঠে, এসবের শেষ হোক চায়। চন্দ্র কষ্ট পায় জানে মৃদুলা, কিন্তু চন্দ্র কি জানে মৃদুলাও ভালো নেই, আর মৃদুলা ভালো না থাকলে সে অন্য কাউকে ভালো থাকতে দিবে না। মাহতাব কাজ শুরু করেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিসটা ছোট। এখানে আছে একজন অফিস সহকারী আর একজন পিয়ন। মাহতাব অফিসের দায়িত্বে আছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাজ তদারকি করে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। শুরুতে কাজ বুঝতে কয়েকদিন লেগে গিয়েছে। মাহতাব আগাগোড়া শহরের ছেলে, কৃষি কাজ নিয়ে তার কোনো ধারণাই ছিল না। সরকারি চাকরির পরীক্ষা না দিলে হয়তো দেশ নিয়ে, দেশের অবকাঠামো, সংবিধান, এমনকি খাদ্যশস্য নিয়েও এতটুকুই জানা হতো না। কৃষি পণ্য নিয়ে পরিষ্কার ধারণা তো দূর, মাহতাব তো এটাও জানে না কখন কোন ধান চাষ হয়, কি কি কৃষি পণ্য বাংলাদেশে উৎপাদন করে, আর কি আমদানি করতে হয়। পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসব বিষয়ে টুকটাক পড়ালেখা করতে হয়েছে। আগে অন্যদের মতে মাহতাবও ভাবত বিসিএস বা যে কোনো সরকারি নিয়োগ পরীক্ষা এসব পড়ার প্রয়োজন কি। বন্ধুদের সাথে অনেক সময় এ নিয়ে মজাও করেছে, কিন্তু এখন কিছুটা হলেও তার ধারণা হয়েছে দেশের কাজ করতে হলে আগে দেশ সম্পর্কে জানতে হবে। পাশাপাশি প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে হলে প্রশাসনিক আইন, দেশের সরকার কাঠামো, প্রতিবেশী দেশ থেকে শুরু করে উন্নত দেশের সরকার কাঠামো, কৃষিকাজ সবকিছু সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। জিও পলিটিক্স সম্পর্কে জানা প্রয়োজন। বিভিন্ন দেশের মুদ্রার নাম, রাজধানীর নাম, এগুলোও জানা কিন্তু অপ্রয়োজনীয় নয়। কর্মক্ষেত্রের কাজ করতে গেলে দেখা যায় কোনো না কোনোভাবে প্রশাসনিক কাঠামোতে সব ধরনের জ্ঞানের প্রয়োজন হয়েই যায়। না হলে মাহতাবের মতো যার নিজের দেশেরই গ্রাম সম্পর্কে কোনো ধারণা নেই, সে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পদ সামলাতে পারত না। 4 মাসের ফাউন্ডেশন ট্রেনিং যখন শেষ করেছে তখন মনে হয়েছিল সে সবই বুঝে ফেলেছে, কিন্তু এখন সরকারি কর্মক্ষেত্র সে দেখেছে হাতে কলমে শেখার ক্ষেত্রটা পুরোই আলাদা। এখন শীতকাল, আমন ধান সংগ্রহ করার সময়। সম্পত্তি খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় কৃষক অ্যাপ উদ্বোধন করেছে। এবার সরকারিভাবে অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহ করা হবে। প্রতি মণ ধানের দাম ধরা হয়েছে 1320 টাকা। কৃষক যেন ন্যায্য মূল্যে আমন ধান বিক্রি করতে পারে তা নিশ্চিত করতে হবে শুরুতেই। মাহতাবের মনে হয়েছিল এ আর এমন কি, অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করবে, তা সরকারি গুদামে মজুত করবে, আর সময় মতো সেই ধান থেকে চাল করে বন্টন করে দেওয়া হবে। ব্যাস, বাজার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু হাতে কলমে কাজ করতে এসে দেখেছে বিষয়টা মোটেও এমন নয়। অনেক কৃষকই দাদনের টাকা নিয়ে চাষ করে থাকে। সেক্ষেত্রে উৎপাদিত ধানের মালিক আর কৃষক থাকে না। ফলে দাদনের টাকা দেওয়া লোকের তাদের ইচ্ছে মতো দামে ধান নিয়ে যায়, যেখানে মূলত লাভবান হচ্ছে দাদনের টাকা দেওয়া লোক এবং ব্যবসায়ীরা। কৃষক না ধান বিক্রি করার অধিকার পাচ্ছে, না প্রাপ্য অর্থ পাচ্ছে। পুরো বাজারটা এলাকার স্থানীয় নেতা এবং প্রভাবশালী লোকেদের নিয়ন্ত্রণ করে,
ধান ক্ষেত থেকে সরাসরি তাদের গুদামে চলে যাচ্ছে। বেশি দাম দিয়েও সরকারি গুদামে পর্যাপ্ত ধান আনা যাচ্ছে না। এমনটা হলে সময় মতো ন্যায্য মূল্য চাল পৌঁছানো যাবে না। মাহতাব অফিস সহকারী সহায়তাও খুব একটা পাচ্ছে না। এ সহকারী এখানে প্রায় বছর ধরে কাজ করে। এ পদের লোকেদের সহজে বদলে হয় না। একই এলাকায় দীর্ঘদিন থাকায় তারাও লোকেদের মতো হয়ে যায়। তিনি মাহতাবের বাবার বয়সী প্রায়। মাহতাবের মতো বাচ্চা ছেলেকে তিনি গুরুত্বই দিচ্ছেন না, যদিও মুখে স্যার স্যার বলেন, কিন্তু আচরণে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন এখানে মাহতাবের কাজ শুধু চেয়ারে বসে থাকা, বাকিটা তিনিই দেখে নেবেন। মাহতাব আগে ভিলেজ পলিটিক্স এর কথা অনেক শুনেছে, এখন এগুলোকে কোনো বিষয় মনে হয়নি, কিন্তু 1 মাস হওয়ার আগে মাহতাব বুঝে ফেলেছে ভিলেজ পলিটিক্স মোটেও সহজ জিনিস নয়। আজ জুয়েনার সহকারী খালা কাজে আসেনি। জুয়েনা একাই রান্নাঘরে কাজ করছে। মৃদুল্লাহ পরীক্ষা শুরু হয়েছে। ফিরোজ সাহেবেরও কলেজে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সবাই সকালেই বের হয়ে গিয়েছে। তাই ধনুকে মাহতাবের নাস্তা নিয়ে যেতে বলেছিল জুয়েনা। ধনু উঠানে কাজ করেছে বলে মাহতাবের নাস্তা নিয়ে চন্দ্রায় উপরে উঠে আসে। মাহতাব অফিসের জন্য রেডি হচ্ছে। চন্দ্রর স্কুলের পরীক্ষা শেষ। আজ টুকটাক অফিসিয়াল কাজ আছে। আজ সেসব শেষ করে পরীক্ষার খাতা বাসায় নিয়ে আসবে। আপাতত ছুটি চন্দ্রার। ছুটিতে পরীক্ষার খাতা দেখে শেষ করবে। আজ শেষ কর্মদিবস বলে শাড়ি পরেছে চন্দ্র। কালো গলাবন্ধ সোয়েটারকেই ব্লাউজের মতো করে পরে হলুদ রঙের তাঁতের শাড়ি পরেছে। চন্দ্রর পরনে কালো হলুদ এসব রং চন্দ্রার দাদির অপছন্দ। ইদানিং চন্দ্র এসব রঙেই ঘুরে ফিরে পরে। ইচ্ছে করে যেন নাহার বেগমের বিরক্তি উস্কে দেওয়া। মাহতাবের দরজায় নক করে ভেতরে আসে চন্দ্র। এ কি অবস্থা রুমের? মাহতাবের রুমে ঢুকেই চন্দ্রা অবাক হয়ে যায়। এদিক সেদিক কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, টেবিল এলোমেলো, ব্যাগ হাট করে খুলে রাখা। হঠাৎ চন্দ্রকে রুমে দেখে মাহতাব ও চারপাশে চোখ বুলিয়ে বিব্রত হয়ে যায়। আরে আপনি যে, সরি একটু কাজের চাপ যাচ্ছে তো, রুমটা গোছানো হয়নি। রুম গোছানো না হওয়া এক বিষয়, আর এমন ভয়ঙ্কর এলোমেলো থাকা সেটা আরেক বিষয়। সরি। আমাকে সরি বলার কিছুই নেই, একটা কথা বলার ছিল। জি। আমার মাঝে মাঝে মনে হয় তুমি ভীষণ আহ্লাদে বড় হওয়া একটা ছেলে। তোমার কোনো রকম কাজ করার অভ্যেস নেই। মানে মধ্যবিত্ত ছেলেরা কিছুটা হলেও ঘরের কাজকর্ম শিখে যায়, অন্তত চলার মতো কাজ পারে। যদি না তার অনেকগুলো বোন থাকে, অনেক বোন থাকলে একমাত্র ভাইকে তেমন কাজ করা লাগে না। আচ্ছা, অবাক বিষয়, তোমার পরিবার নিয়ে কখনোই কিছুই জানাওনি, মানে জানাই হলো না আর কি। আসলে ওভাবে তো কথা বলারও সুযোগই হয় না। পরিবারে কে কে আছে তোমার? দাদা আছেন, মা আছেন। আর ভাই বোন নাই? বাবার কথা বললে না, তিনি কি? চন্দ্রা, আপনি 2 মিনিট সময় দিন, আমি রুমটা একটু গুছিয়ে নিয়ে আপনাকে বসতে দেই। খুব এলোমেলো হয়ে আছে। সমস্যা নেই, বসবো না। আমাকেও স্কুলে যেতে হবে। তুমি তো অফিসে যাবে, নাস্তা করে নাও, চা বাইরে খেও। আজ মা এক কাজ করেছেন, চা বানানো হয়নি আর। মাহতাব পরিবারের কথা এড়িয়ে যেতে চাইছে বুঝতে পারে চন্দ্র। বের হতে গিয়ে আবার দাঁড়ায়। আচ্ছা শোনো, খেয়াল করেছি তোমার কাপড় চোপড়ে খুব ময়লা হয়। হয় তোমার ধোয়া হয় না, আর না হলে তুমি একদম ধুচ্ছই না। আমার আসলে কাপড় ধোয়ার অভ্যাস নেই। হুম, আমি বললে মা রাগ করতে পারেন, কারণ আমি যাই বলি মায়ের রাগ হয়। তে বাবাকে বলতে পারি যে তুমি আলাদাভাবে টাকা দিবে। আমাদের কাজ শেষে ধনু ভাই আর খালা যেন তোমার কাপড় চোপড় ধুয়ে দিয়ে যান। 1000 দিলেই চলবে, তোমার রুম পরিষ্কার করে কাপড়গুলো ধুয়ে দিবে। তাহলে তো খুবই ভালো হয়। দেখো আবার সমস্যা হবে না তো? আর্থিক চাপ পড়লে থাক। না না, লোক পেলে আমারই ভালো। আমি এমনিও ধনুভাইকে বকশিস দিয়ে টুকটাক কাজ করাই। চন্দ্র মাথায় চাদর দিয়ে ঘোমটা দিয়েছে। হাঁটছে অনেকক্ষণ হলো, এখন গরম লাগছে। হাঁটতে হাঁটতে দিঘি পেরিয়ে চলে এসেছে। বাসার বাইরে আজ রিক্সা ছিল না। মনে হচ্ছে মেইন রোডে না উঠলে রিক্সা পাবে না। হঠাৎ পেছন থেকে রিক্সার বেলের শব্দ শুনতে পায়। মাহতাব আসছে রিক্সায়। চন্দ্রের কাছে এসে রিক্সা থামে। আপনি এই রিক্সাটায় চলে যান, আমি অন্য আরেকটা নিচ্ছি। তোমারও তো অফিসে দেরি হবে। সমস্যা নেই, আমার অফিসে আমিই বস, বকা খাবো না। আমি অফিসে না গেলে অফিস সহকারী বরং খুশি হয়। সে চায় আমি ঘুরে ফিরে বেড়াই, কাজ না করি। মাহতাব নামার আগে চন্দ্র রিক্সায় উঠে বসে।
বসের অফিস ফাঁকি দেওয়া উচিত নয়। চলো একসাথেই গেলাম না হয়। তোমার অফিস আগেই পড়বে, তুমি নেমে গেলে আমি ওনার রিক্সায় চলে যাব স্কুলে। যাবে না ভাই? যে যাবো আপা। রিক্সা টান দেয়। চাদর খুলে বসে চন্দ্রা। বেনি করা লম্বা চুলের খোলা অংশগুলো বাতাসের সাথে মুখে এসে এসে পড়ে। চন্দ্রা চুলগুলো মুখে এসে পড়তে দেয়, কানের পেছনে সরিয়ে দেয় না। এই তোমার অফিস? হ্যাঁ, ছোট না? ছোটই তো হবে, এখানে লোকবল কম। আমাদের কাজ তদারকি করার জন্য জেলা কার্যালয় আছে, সরকারি অফিস বলে একটু মলিন, এই আর কি। চন্দ্র হেসে দেয়। মলিন? কোনো একদিন সরকারি স্কুলে গিয়ে দেখো, এই অফিস তখন 5 স্টার লাগবে। আচ্ছা যাই। রিক্সাওয়ালা ভাইকে রিক্সা টান দিতে বলে চন্দ্র। খুব তাড়া না থাকলে 5 স্টারের 1 কাপ চা খেয়ে যান। আজ চা খাওয়া তো হয়নি। আরেকদিন। আরেক দিন আর হবে না, রোজ রোজ কি আর একসাথে আসা হবে? চন্দ্র একটু ভেবে রিক্সা থেকে নামে। রিক্সার ভাড়াটা জোর করে মাহাতাবি দিয়ে দেয়। চন্দ্রকে রুমে বসিয়ে পিয়নকে পাঠায় চা সিঙ্গারা আনতে। সিঙ্গারা খাবো না। আরে খান, মার্বেল সাইজ সিঙ্গারা বানায় এখানে, টপাটপ 2-3টি একসাথে মুখে দেওয়া যায়, কাঁচা মরিচ দিয়ে, সেই মজা। মাহাতাবের কথা বলার ভঙ্গিতে মজা পায় চন্দ্র। ছেলেটা অদ্ভুত, খুব হাসি খুশি, চঞ্চল, এলোমেলো স্বভাবের। মনে হবে এর জীবনে কোনো চিন্তা নেই, অথচ চন্দ্র ওর অন্য রূপও খেয়াল করেছে। ছাদে কাপড় আনতে গিয়ে, এটা সেটা তুলতে গিয়ে দেখেছে ছাদের এক কোনায় দাঁড়ানো, নিজের ভাবনায় লীন মাহাতাবকেও, যাকে সে সব সময় মাহাতাবকে ভীষণ বিষণ্ণ লাগে। পারিবারিক বিষয় ইচ্ছে করে এড়িয়ে যায়। রহমত সরকার বা ফিরোজ সরকারও মাহতাবের কাছ থেকে খুব বেশি তথ্য বের করতে পারেনি, অথচ এমন চঞ্চল স্বভাবের মানুষদের জিজ্ঞেস করতে হয় না, নিজ থেকেই নিজেকে নিয়ে প্রচুর কথা বলে। চাটা ভালো না? হ্যাঁ আসলেই ভালো। একটা সত্যি কথা বলবো, আমার না অনেক অবাক লাগতেছে। কি? এই যে তোমাকে আমাদের এখানে মানিয়ে যেতে দেখে। মানে? মানে আমাদের যে সকল আত্মীয় স্বজন ঢাকায় থাকে বা বিদেশ থাকে, তারা ফেসবুকে খুব গ্রামের কথা মনে করে, ফুল পাখি নদী সব তাদের মনে পড়ে। অথচ গ্রামে আসলেই শুরু করে নাক সিটকানো, সব কাদামাটি লাগে। অথচ আমাদের বাড়ি কিন্তু বিল্ডিং, তাও তাদের ভালো লাগে না, কারণ পুরনো বাড়ি। এখানে ভালো কফির দোকান নেই, এখানে ভালো সিনেমা হল নেই, ভালো মার্কেট নেই, সব তাদের নাই নাই মনে হয়। 2-4 দিন ঘুরতে নাকি তাদের ভালো লাগে, এরপর আর লাগে না। তাহলে আমাকে দেখে অবাক লাগে কেন? আমি তো এসব একবারও বলি নাই। সেই জন্যই তো তুমি বলো নাই, কিন্তু খেয়াল রেখে করেছি আমি। কি? তুমি এখানে ভালো নেই। প্রথমে প্রথমে তোমাকে দেখে আমার মনে হয়েছে তোমার যা অবস্থা তুমি 1 সপ্তাহের ভিতরে ঢাকা চলে যাবা। পরে মনে হয় চাকরির মায়া থেকে গেলা। চাকরি অবশ্যই কারণ, তবে একদম ভালো না লাগলে শুধু সেটার মায়ায় এখানে আটকে থাকতাম না। তুমি পুরোপুরি শহরে বড় হওয়া ছেলে এবং কাজ করে অভ্যস্ত না, সেটা খুব ভালোভাবে বোঝা যায়। এমন মানুষ সাধারণত গ্রামে লম্বা সময় থাকতে পারে না। গ্রামে তাদের ভালো লাগে না, যতই বলো 2-4 দিন বেড়ানো আর নিয়মিত থাকা, দুটার মধ্যে তো পার্থক্য আছে, তাই না? আচ্ছা, আগে বলেন এটা গ্রাম কি করে হলো? এটা তো জেলা শহর, তাই না? গ্রাম তো আরও প্রত্যন্ত এলাকা। হ্যাঁ, এটা ঠিক, ঢাকার বাইরে বেশিরভাগ বিভাগীয় জেলাতেই পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা নেই বললেই চলে। তারপর আমরা প্রস্তর যুগে তো পড়ে নেই, ইন্টারনেটও আছে, স্পিড একটু স্লো তবে কাজ চলে যায়। শপিং মল নাই, তবে কেউ একজন আমাকে মসজিদ মার্কেট চিনিয়েছেন। চলার মতো কাপড় চোপড় পাওয়াই যায়, কাঁচা বাজার আছে, থানা সদর হাসপাতাল আছে, কিছু প্রাইভেট হাসপাতালও আছে। যদিও চিকিৎসা মান নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু প্রাথমিক চিকিৎসা তো চলে। তবে একটা জিনিসের অভাব আমি বোধ করি, সেটা হলো বিনোদনের জায়গার অভাব। এই একটা বিষয়ে জেলা শহরগুলো অনেক পিছিয়ে আছে। ভালো একটা বিনোদনের জায়গা নেই, বিশেষ করে মহিলাদের বেড়ানোর জায়গা সীমিত। এর বাড়ি ওর বাড়ি ছাড়া। অল্প কয়েকদিনে দেখলাম একা মহিলা চলাফেরা করতে দেখলে মানুষ কেমন চোখে জানি তাকায়। কম বয়সী ছেলে মেয়ে একসাথে হাঁটলে চোখ দিয়ে জাজমেন্টাল আচরণ করে। এই যেমন আপনি আমার সাথে বসে চা খাচ্ছেন আর আমার এমএলএস কয়েকবার উকি দিয়ে গেল। একটা কম বয়সী অফিসারের কেবিনে একটা সুন্দরী মেয়ে এসে চা খাচ্ছে, এই নিয়ে তার মনে মনে 100 থিওরি অলরেডি বানানো হয়ে গেছে। ভালো কথা বলেছো, এটা তো আমার মাথায় ছিল না।
আসলে বিষয়টা জাজমেন্টাল হওয়ার না, শুধু মূলত অপ্রচলিত। আমাদের মফস্বল এলাকায় এগুলো মানুষ ভালো চোখে দেখে না। মানে শহরে কেউ কাউকে চেনে না, মেয়ে কার বাড়ির, ছেলে কার, এসব জানেও না। সেই কারণেই কেউ হয়তো ওইভাবে করে চেনার চেষ্টাও করে না। কিন্তু এইখানে বিষয়টা আলাদা। আমার বাবা কলেজের শিক্ষক, দাদা একজন সম্মানী মানুষ। ছোট এলাকা বলে আত্মীয় না হয়ে অনেকেই ওনাদের চেনে। এই অবস্থায় বাকিদের ক্ষেত্রেও আত্মীয় হলেই শুধু চিনবে তা না, মুখ চেনা থাকে অনেকেই, একই এলাকার মানুষ হিসেবেও চেনে। আবার লতায় পাতায় কেউ কেউ আত্মীয়ও বের হয়ে যায়। সেই ক্ষেত্রে অবিবাহিত মনে হওয়া ছেলে মেয়েকে একসাথে দেখলে কথা বলে তারা। মেয়েদের অপ্রয়োজনে ঘুরে ঘুরে স্বেচ্ছাচারী আচরণ মনে করে। তাছাড়া এখানে ইভটিজিং হয় অনেক। তাই মেয়েরাও স্বচ্ছন্দ না, রাত বিরেতে দরকার ছাড়া একা চলাফেরা করে না। কিন্তু এটা তো ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করা। অ্যাডাল্ট মানুষ, তার ব্যক্তিগত সিদ্ধান্তের মালিক। ধরেন আমাদের কথাই বলি, আমি আপনি তো কোনো খারাপ কাজ করছি না। একদম দিনের আলোয় মুখোমুখি বসে 2 কাপ চা খাচ্ছি। এটা দেখেও যদি কথা বানায় তাও তাদের মানসিকতার সমস্যা। অবশ্যই, কিন্তু সাথে এটাও মাথায় রাখতে হবে, এটা আমাদের সামাজিক অবস্থানের উপর নির্ভর করে। এখানকার সামাজিক অবস্থা এসব স্বাভাবিক না। আচ্ছা আমি উঠি, হ্যাঁ? আর বেশিক্ষণ বসলে ভালো দেখায় না। চাটা ভালো ছিল, সিঙ্গারাও। ধন্যবাদ। এই রে, আমি তো মনে হয় জাজমেন্টের কথা বলে আপনাকে বিব্রত করে ফেললাম। একটু আগে কি সুন্দর হাসি খুশি ছিলেন, এখন উঠে যেতে মরিয়া হয়ে গেলেন। কেউ কিছু বলবে না, বসেন তো। বললেও আমি বলবো যে আপনি আমার বাড়িওয়ালার মেয়ে। আগ বাড়িয়ে কিছু বলার দরকার নেই, আমার পরিচয় দেওয়ারও দরকার নেই। যত কথা ব্যাখ্যা করতে যাবে তাতে তাদের আগ্রহ উঠবে বেশি। উঠি। চন্দ্র একটু আগে ও স্বাভাবিক ছিল, এখন কেমন অস্থির হয়ে বের হয়ে গেল। মনে হয় মানুষের কথা বানানোর আতঙ্ক ওকে হঠাৎ পেয়ে বসেছে। হুট করে চন্দ্র এতটা নার্ভাস হয়ে যাবে মাহাতাবও বোঝেনি। বুঝলে চন্দ্রকে এসব বলতো না। ছুটির আলস্য ছড়িয়ে পড়েছে সরকার বাড়িতে। শুক্রবার ছুটির দিন বলে নয়, শুধু পরীক্ষা শেষ হওয়ায় চন্দ্রের স্কুল ছুটি। ফিরোজ সাহেব আর মৃদুলারও আপাতত শীতকালীন বন্ধ। আজ সকালের খাবারটা সবাই আয়েশ করে রোদে বসে করবে। ছাদের এক কোনায় চুলা নিয়ে আসা হয়েছে। এই চুলাটা লাকড়িতে জ্বলে, এদিক সেদিক বহন করা যায়। দুটো চুলায় একযোগে খোলা জালি পিঠা বানানো হচ্ছে। হাঁসের মাংস রান্না হয়েছে, আর আছে খেজুর রস থেকে করা পাতলা ঝোল গুড়। জুয়েনা সহকারী খালা এক থালা নারকেল কুচি করে দিয়েছে। রস দিয়ে রাতের বেলাতে পায়েস বানানো হয়েছিল। সকালে ঠান্ডা ঠান্ডা সেই পায়েসও খাওয়া হবে। এত চমৎকার আয়োজন দেখে মাহতাবের ভালো লাগে। এই বাড়ির সদস্যদের ভেতর মতো পার্থক্য আছে, দ্বন্দ্বও আছে। মাহতাব বাইরের মানুষ হয়েও তা স্পষ্ট বুঝতে পারে। তবুও তারা একই ছাদের নিচে পরস্পরকে সহ্য করে বাস করে যাচ্ছে। এই বিষয়টা মাহতাবের অবাক লাগে, ভালোও লাগে। অবাক লাগে কারণ মাহতাব যে পরিবেশ থেকে এসেছে সেখানে এখন মতের মিল না হলে একসাথে থাকাটা উৎসাহী করা হয় না, টক্সিক পরিবেশ বলা হয়। ভালো লাগে কারণ মনে হয় এতে পরিবারটা তো অন্তত বজায় থাকে। আজ মাহতাবকে ও নাস্তায় ওদের সাথে শরিক হতে বলা হয়েছে। মাহতাব আসলে ধনু একটা পিঁড়ি আর জল চৌকি এগিয়ে দেয়। পিঁড়িতে বসে জল চৌকিতে খাবার রেখে খেতে হবে। পিঁড়ি বেশ নিচু, মাহতাব পা ভাঁজ করে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই জন্য লুঙ্গি পরতে বলি, তোমায় না লুঙ্গি এনে দিলাম। ধনুর সাহায্য নিয়েও তো শিখা ফেলতে পারতা। তোমরা ইয়াং পোলাবান, কিছু শেখার আগ্রহ নাই। এটা অনেক নিচু, লুঙ্গি পরলেও আমি বসতে পারবো না। আমি উঁচুটাতে বসে হাতে নিয়ে খাই। উঁচু নিচু কি আবার? এটারে বলে পীড়া, আর এটারে চৌকি। তুমি তো বাবা বেসিক জিনিস জানো না। চাকরি পেলা কেমনে? শুধু চাকরি পেলেই তো হলো না, জীবন চলতে সব জানা লাগে। নাহার বেগম গরম গরম পিঠা হাঁসের ঝোলে ডুবাতে ডুবাতে বললেন, তোর মাইয়া চাকরি করতে পারলে সে পারবো না কেন? তোমার মাইয়া এত যাই না বই পইরা কি হইছে? 2 টাকার চাকরি কইরা 10 টাকার ভাব, লাভ নাই। কয়দিন বাদে মানুষও তোরে বলবো মাইয়ার চাকরি থাকলে কি হইছে, আইবুড়া বাড়ির বইয়া আছে, জীবন চলবো কেমনে? মোহাম্মদ সরকার স্ত্রীকে ধমকে ওঠেন। সব কথার ভিতরে তোমার বাহাত না ঢুকাইলে হয় না। এটা আপনার ছেলেরে বলেন, অন্যেরে জ্ঞান না দিয়া নিজের ঘরে দেখে না কেন?
মাহতাব তাড়াতাড়ি পা ভাঁজ করে পিঁড়িতে বসে পড়ে। ফিরোজ সরকার উঠে যেতে চাইলে চন্দ্র হাত ধরে বসিয়ে দেয়। দাদি ঠিক বলছে। বাবা, তুমি শুধু শুধু অন্যের ভুল ধরতে যেও না। হুম, এতে নিজের ঘরের পাপ প্রকাশ পেয়ে যায়। মৃদুলা, জুয়েনা চোখ ইশারায় ফিরোজ সরকারকে আর কিছু বলতে না করেন। যে হাসি খুশি মুখে সকাল শুরু হয়েছিল তা আর থাকে না। বাকিটা সময় সবাই চুপচাপ খাওয়া শেষ করে। মাহতাব তখন পায়েস খায়নি। জুয়েনা পরে ধনুকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। খাওয়া শেষে বাটি নিয়ে নামার সময় খেয়াল করে চন্দ্র এই ঠান্ডা বাতাসে দোলনায় বসে পুকুরের ঠান্ডা পানিতে পা দিয়ে মৃদু দোল খাচ্ছে। জায়গাটা খুব সুন্দর। এমন সুন্দর জায়গায় বসে সুখের কথা ভাবতে হয়। দুঃখবোধের কান্না জমা থাকুক। চমকে ওঠে, চোখের পানি মুছে ফেলে চন্দ্র। তুমি দেখলে আমি কাছি, তাও হুট করে আওয়াজ না দিয়ে আসা ঠিক হয়নি। সরি, কাছে আসার আগে চোখের পানিটা দেখতে পাইনি। আসলে আপনাকে সবসময় খুব পরিপাটি গোছানো দৃঢ় মনে হয়েছে। একাকী বসে যে ভেঙে পড়বেন বুঝতে পারিনি। আমি দুঃখিত, বিব্রত করতে চাইনি। জানি, কেননা তুমি আর আমি কিছুটা রকম দুঃখ বোধে আক্রান্ত, অথবা আমাদের কষ্টের প্রকাশটা একই রকম। মানে? তুমি কি ছটফটে হাসি খুশি? মনে হয় তোমার জীবনে কোনো দুঃখ নেই, কিন্তু একা থাকলে আমার মতো তোমাকেও দুঃখরা ঘিরে ধরে, তাই না? পার্থক্য হলো মেয়ে বলে আমি দুঃখের আয়োজনের ভেতরেই বাস করি, বের হতে পারি না এই বলয় থেকে, আর তুমি পালিয়ে এসছো। বসতে পারি? চন্দ্র সরে গিয়ে মাহতাবকে দোলনায় বসার জায়গা করে দেয়। আপনার কথাটা সত্যি। আমি অনেকটা পালিয়েই এসেছি, কারণটা বলতে চাই না। বলা লাগবে না। দুঃখের একটা আলাদা বৈশিষ্ট্য আছে জানো, সুখের মতো দুঃখ ভাগ করা যায় না বললেই চলে। সুখটা আমাদের চোখ মুখ উপচে পড়ে, না চাইলেও আমরা চারদিকে তা ছড়িয়ে দিই। বিলিয়ে দেয়াতেই সুখের আনন্দ। অপরদিকে দুঃখটা আসলে একান্তই নিজের। আমাকে কি কষ্ট দিচ্ছে তা হুট করে আরেকজনকে বোঝানো সহজ না। ধরো একটা মেয়ে গোলাপ খুব ভালোবাসে, শখের গোলাপ গাছের চারার অনেক যত্ন করে। হুট করে একদিন গাছটা মরে গেল, এই দুঃখে তার মন পুড়ে গিয়েছে, গলা দিয়ে খাওয়া নামানো যাচ্ছে না, রাতে ঘুম আসে না। কিন্তু এই দুঃখটাই যখন সে আরেকজনকে বলে হালকা হতে যাবে, সে অনুভবই করতে পারবে না, বলবে আরেকটা গাছ এনে লাগালেই তো হয়। সে বুঝবেই না যে মেয়েটার কষ্ট হচ্ছে মায়ার জন্য, চারার জন্য না। আপনার কথা অনেক ভারী। শিক্ষক বাবার শিক্ষক মেয়ে বলে বোধ হয়। বই পড়েন, অনেক বোঝা যায়। অনেক বই পড়লে একসময় মানুষ নাকি বইয়ের ভাষাতেই কথা বলতে থাকে। আমি চাকরির পরীক্ষার জন্য যা পড়ার পড়েছি, এর বাইরে সাহিত্য জ্ঞান নেই। সহজ ভাষায় বলি, কিছু ঘটনা শেয়ার না করতে চাওয়ার কারণ শুধু এটা নয় যে পাশের মানুষটা বুঝবে না। কারণ হলো ঘটনাটা হয়তো খুব লজ্জার, অপমানের অথবা গোপন। কারণ যাই হোক, সেই ঘটনা কষ্ট দেয়, চাইলেও ভোলা যায় না, বলা শব্দ খুঁজে পাওয়া যায় না। দুঃখ বোঝাতে শব্দের আর কবে দরকার হলো? এ যে অনুভূতি, বুক পেতে শুধু নেবে বলো। সহস্র শতাব্দী কাল ধরে আমরা দুঃখ ফেরি করে ফিরি, বিনামূল্যেও তো কেউ ভাগ নিতে নয় রাজি। সম্পর্ক শুরুর আগেই সবাই সুখের ভাগ চায়। দুঃখ সে তো ডুকরে মরছে, তাই তো হায়। কিনতে চাওয়া তো দূর, দুঃখ নিয়ে দর কষাকষিতেও কেউ নেই। চন্দ্র হঠাৎ খেয়াল করলো তার মন খারাপ ভাবটা চলে গিয়েছে। দুঃখ কেনা বেচার প্রয়োজন হয়নি। পাশে কেউ মন থেকে যত্ন নিয়ে বসে থাকলেও বোধহয় দুঃখ দ্রবীভূত হয়। একটা কথা জিজ্ঞেস করি? যদিও আন্দাজ করতে পারছি কি না আমি পালিত মেয়ে না, বাবা মারই মেয়ে। তাহলে আপনার দাদি এমন করেন কেন? মানে ওনাকে আপনার সাথে একটু বেশি রুক্ষ লাগে। আমার 3 ফুপু আছেন, তাদের কাউকে এ বাড়িতে আসতে দেখেছো কখনো? না। দাদা জানে এ বাড়ি ওনার মৃত্যুর পর বাবাকে দিবে বলেছেন। মেয়েদের? অন্য জায়গায় জমি দিয়েছেন। এই জন্য তিনি তার স্বামীর সাথে রাগ হতে পারেন, কিন্তু আপনার উপর ঝাড়ছেন কেন? আমার দাদার মেয়েদের প্রতি টান নেই, আমার বাবা আবার মেয়ে অন্তপ্রাণ। তো তো কিছু না, আজ এইটুকুই, বাকিটা আরেকদিন। অদ্ভুত হলেও মাহতাবের এখানে কাজ করতে এখন ভালো লাগছে। মিসেস শেলি আবেদিন নিশ্চিত ছিলেন ছেলে মফস্বল থাকতে পারবে না। শহরে বড় হওয়া, আরাম আয়েশে থাকা ছেলের জন্য এটা সহজ না, বিশেষ করে যখন ঘরের
অভাব নেই। শুধু জিদ থেকে যে ছেলে এত দূরে যাবে কখনো ভাবেনি। শেলি আবেদিন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার ছোট মেয়ে। বাবা মায়ের শেষ বয়সের সন্তান বলে যেমন আদর পেয়েছেন, তেমন অহংকারও হয়েছে, যা তিনি অহংকার বলতে নারাজ। বরং নিজের শক্তিশালী ব্যক্তিত্ব বলতেই তিনি পছন্দ করেন। নিজের চারদিকে সবসময় এতটাই সেই ব্যক্তিত্বের দেয়াল তুলে রেখেছেন যে তা ভাঙতে কেবল ওয়াজিউল্লাহ সাহেবই ব্যর্থ হননি, ব্যর্থ হয়েছেন শেলির সন্তানও। মায়ের সাথে মাহতাবের কথাবার্তায় আহ্লাদের চেয়ে তাই মাপা ভাবটাই বেশি থাকে। তাই শেলি আবেদিন যখন জানতে চান, কবে ফিরছো তুমি? ছুটিতে কবে আসবো? আপাতত না, কাজের চাপ যাচ্ছে। এই পোস্টে সবাই নাকে তেল দিয়ে ঘুমায়। হয়তো ঘুমাতো, এখন ঘুমায় না। কৃষকদের অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের বিষয়টা হাতে কলমে বোঝানোর জন্য মাহতাব একটা কর্মশালার আয়োজন করেছে। বুদ্ধিটা চন্দ্র দিয়েছে। আর সাহায্য করেছেন ফিরোজ সরকার। মাহতাবই সাহায্য চেয়েছিল, ফিরোজ সরকার খুশি মনে পাশে থেকেছেন। যদিও মাহতাবের অফিস সহকারী বিষয়টা একদম খুশি মনে মেনে নেয়নি, কিন্তু মাহতাব বোঝাতে চায় এখানে সেই বস। সহকারী 20 বছর চাকরি করুক আর মাহতাব 20 দিন, দিন শেষে এখানে মাহতাবের নির্দেশ চলবে, না হলে সহকারী তাকে নিয়ন্ত্রণ করবে। তুমি যা চেয়েছিলে হয়েছে, 1 মাস করেও ফেলেছ। এই জায়গা তোমার জন্য নয়। আমি তোমাকে জাপানের পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে বলেছিলাম। তোমার মামা রেকমেন্ড করে দিলে সহজেই তোমার সিলেক্ট হবে। মামা রেকমেন্ড না করলেও হবে, আই অ্যাম ক্যাপেবল এনাফ। শেলি আবেদিন চুপ করে থাকেন কিছুক্ষণ। মাহাতাব, জেদ ছেড়ে ভবিষ্যৎ দেখো। তোমার ভবিষ্যৎ গ্রামে গঞ্জে কাদামাটিতে ঘোরান না। সুন্দর ফিউচার অপেক্ষা করছে তোমার জন্য। আমি ভালো আছি, কাদামাটি আমার ভালো লাগছে। রাখি আম্মু। ফোন রেখে স্মৃতিতে ফিরে যায় মাহতাব। সেই ছোট্ট বয়সের স্মৃতি, যখন নানা বাসায় দাওয়াতগুলোয় বাবা যেত না, আর গোল টেবিলে বৈঠকে বসে সবাই বাবার সমালোচনা করত। ছোট্ট মাহতাব কিছুই বুঝতো না, কিন্তু তার রাগ হতো। শুধু বাবার সমালোচনা শুনতে চাইতো না বলে এক সময় মামার বাসায়, খালার বাসায় কোথাও যেতে চাইতো না। কারণ কিভাবে যেন মাহতাবের দাদার বাড়ির কথা উঠতই, আর তারা কতটা আনকালচার্ড, কতটা মিসম্যাচের, তাদের সাথে কতটা ভুল হয়েছে শেলি আবেদিনের ওই পরিবারের বিয়ে দেওয়া, তাই নিয়ে কথা উঠত। মাহতাবের ব্যবসায়ী বাবা যথেষ্ট অর্থের যোগান দিতেন, যা শেলি আবেদিনকে বিয়ের পরও সচ্ছল একটা জীবন দিয়েছে। মাহতাব বুঝতেই পারতো না সমস্যা কোথায়, বাবা মায়ের বিয়েই বা হলো কেন। এক সময় জানতে পেরে মাকে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে দেখে তার দাদার খুব পছন্দ হয়েছিল। নিজের একমাত্র ছেলের জন্য পছন্দ করেই শেলি আবেদিনের পিতার কাছে তিনি বিয়ের প্রস্তাব পাঠান। উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা মাহতাবের নানা তখন অবসর গিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। পেনশনের টাকায় সম্বল। বড় ছেলে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে, জমাকৃত টাকার অনেকটাই বাড়ি বানাতে খরচ হয়ে গিয়েছে। ছেলে মেয়েরাও নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। শেলি যতই আদরের মেয়ে হোক, তিনি বুঝতে পেরেছিলেন তিনি জীবিত থাকতে মেয়ের বিয়ে না দিয়ে গেলে এই এক সময় আদরের ভাই বোনেরা তাকে বোঝা মনে করবে। কেননা তিনি বেশ কিছুদিন ধরে শেলির বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন, কিন্তু কাউকেই খুব একটা গা করতে দেখেননি। শেলির বিবাহিত বোনদের তো নয়, এমনকি ভাইদেরও কোনো মাথা ঘামাতে দেখেনি। তাই অনেকটা নিজ উদ্যোগেই ওয়াহিদ সাহেবের ছেলের সাথে কথাবার্তা চালান। শেলির ইচ্ছে ছিল দুলাভাই এবং নিজের ভাইদের মতোই উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ, শিল্প সংস্কৃতি প্রেমিকারও সাথে বিয়ে হোক। ব্যবসায়ী পাত্র শুনেই বিয়ে না করার গো ধরে, কিন্তু বাবার ইচ্ছে কাছে নত হতেই হয়। বিয়ে হলেও মাহতাবের ধারণা তার মা কখনোই ওয়াজিউল্লাহ সাহেবের সাথে মানাতে পারেনি। ওনার পোশাক থেকে কথা বলা, খাবার ধরন সবকিছুই হয়তো মায়ের অপছন্দ ছিল। মা আর বাবার ব্যক্তিত্ব যে একদম আলাদা। বাবা মায়ের মাঝে সম্পর্কের উষ্ণতার অভাব মাহতাবের জীবনটাকেও শীতল করে দিয়েছিল। আনন্দ খুঁজে নিয়েছিল মাহতাব অন্য জায়গায়। প্রচুর বন্ধু বান্ধব করেছিল, টাকা পয়সার সমস্যা তো কখনোই ছিল না। টাকা খরচ করেছে তাদের পেছনে, যতটুকু সম্ভব পারিবারিক মহল থেকে দূরে থেকেছে। পরিবার বলতে সব সময় দাদার ঘনিষ্ঠ ছিল। দাদার কাছে জানার চেষ্টা করেছে মা বাবার ভেতরে দূরত্ব কেন বেড়েছে,
কিন্তু দাদার কাছেও কোনো স্পষ্ট উত্তর ছিল না। তারপর আসে সেই কালো দিন, যেদিন মাহাতাবের বাবা হুট করে ঘুমের ভেতর মারা যান। মাহাতাবের বয়স তখন 23, মাত্র 2 বছর আগের ঘটনা। বাবা আর মায়ের মাঝে দূরত্ব থাকার পরও বাবা মা দুজনই বেঁচে আছে, এই অনুভূতিটা ওর জন্য যথেষ্ট ছিল। ঘরে ফেরার টান না থাকলেও ঘরে ফেরার কারণ ছিল। বাবার মৃত্যুর পর মায়ের সাথেও বন্ধনটা কেমন জানি আরো হালকা হয়ে গেল। কেন জানি বাবার হঠাৎ মৃত্যুর পেছনে মাকে অবচেতন মনে দায়ী ভাবত। মায়ের অবহেলায় হয়তো বাবা এতটা একাকী আর অসুস্থ হয়ে গিয়েছিলেন। না চাইলেও মাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মনে মনে বারবার পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক করে মাহাতাব। তাই শেলির ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মাহাতাব ছন্নছাড়া জীবন শুরু করে। হুট করে 6 মাসের কোর্স ড্রপ দেয়। নিজের মানসিক অস্থিরতা সেই সময়গুলো মাহাতাব কাউকে পাশে পায়নি, না বড় বোন মেহেরকে, না পারিজাতকে। পারিজাত মাহাতাবের মামাতো বোন, সমবয়সী বন্ধু, কাজিনের পরিচয় ছাপিয়ে যে এক সময় হৃদয়ের খুব কাছাকাছি এসে যায়। বাবার মৃত্যুর পরে যে পারিজাতের মাহাতাবকে বোঝা উচিত ছিল, সেও মাহাতাবের আচরণকে খামখেয়ালি নাম দেয়। মামা তো স্পষ্ট বলে দেন, বলার মতো কোনো পরিচয় সৃষ্টি করতে না পারলে শুধু পারিবারিক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দেখে মেয়ের বিয়ে দেবেন না। বোনের মতো মেয়ের জীবনও শেষ করতে চান না। দরকার হলে তিনি মাহাতাবকে বাইরে পাঠাবেন। অথচ মাহাতাব কারো সাহায্য ছাড়াই দাঁড়াতে চায়, নিজেকে প্রমাণ করতে চায়। পারিবারিক টাকায় হাত না দিয়ে তা সম্ভব না বলেই চাকরি করার কঠিন পথটাই বেছে নেয়। আর বোন মেহের তো সব সময় মা ঘাসা। বাবার সাথে মেহেরের দূরত্বের কারণ কি মা কিনা মাহাতাব জানে না। তবে বাবা মেয়ের নির্মল ভালোবাসার ছবি মাহাতাবের স্মৃতিতে আসে না, আসে শুধু বোনের বাবাকে এড়িয়ে যাওয়া। মেহের মাহাতাবের চাইতে 8 বছরের বড়। মাহাতাবের বয়স যখন 12, তখন মেহের উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া চলে যায়। এতে শেলির পূর্ণ সমর্থন ছিল। মেহের বাইরে গিয়ে আর ফিরে আসার ইচ্ছে রাখে না। শেলি গিয়ে মেয়েকে দেখে আসতেন। বয়সন্ধি কাল হতেই বোনের সাথে তীব্র অভিমান মাহাতাবের। কেন তার পাশে রইল না, কেন নিঃসঙ্গ মহলে তাকে ফেলে গেল। এরপর মেহের বহুবার মাহাতাবকে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু মাহাতাব বোনের কাছে যায়নি। দুঃখ ভাগ করতে হয়, একদিন কে যেন বলেছিল। মাহাতাব টেরও পায়নি কখন চন্দ্রা এসে পেছনে দাঁড়িয়েছে। দ্রুত নিজেকে সামলে নেয় মাহাতাব। সন্ধে নেমে গেল, টেরও পাইনি। এই সময়টাই খারাপ, অযথা মন উদাস হয়। চন্দ্র দড়ির শুকনো কাপড়গুলো তুলতে তুলতে বলে, এখানে একটা পদ্ম পুকুর আছে, শাপলাও হয়। শীতে শাপলা দেখতে দেখতে নৌকা ভ্রমণ করা যায়। আমার খুব শখ যাওয়ার, কিন্তু একা ভয় লাগে। মৃদুলাও যাবে না সাথে। আমাকে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন? যদি নিজের কথাগুলো বলতে ইচ্ছে হয়, যদি আমার গল্পগুলো শুনতে ইচ্ছে হয়, তবে। চন্দ্র আর কিছু বলে না, কাপড় নিয়ে নিচে নেমে যায়। চন্দ্রার ক্লাস শুরু হয়ে গিয়েছে। ঈদের পরপরই এসএসসি পরীক্ষা। প্রাথমিক নিম্ন মাধ্যমিকের ক্লাস বন্ধ থাকলেও এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা শুরু হবে। চন্দ্রা দেখে প্রি টেস্ট থেকে টেস্টে আসতে আসতে 11 জন ছাত্রী ঝরে গিয়েছে। এরা অকৃতকার্য হয়েছে। প্রি টেস্টে তা নয়, এরা আর পড়বে না। সাধারণত ওরা মোটামুটি সবাইকে এখন পরীক্ষায় বসতে দেয়, কেননা এখন এসএসসি এইচএসসিতে ফেলের সংখ্যা কম রাখা হয়, তুলনামূলক পাশ করে বেশি। কেউ 1-2 বিষয়ে ফেল করলে পুরো পরীক্ষা আবার দেওয়া লাগে না, শুধু সেই পরীক্ষায় বসলেই হয়। তাছাড়া মেয়ে শিক্ষার্থীদের যতটা সম্ভব কম আটকায়, কারণ এরা পরীক্ষায় বসতে না পারলেও পরের বছর হয়তো আর পরীক্ষায় দিবে না। চন্দ্র ক্লাসে চোখ বুলিয়ে একটা মেয়ের সন্ধান করে। সালমা সুলতানার কথা কেউ জানো? ক্লাসে আসে না কেন? ম্যাডাম, ওর বিয়ে ঠিক হয়েছে। কি বলো, কবে? এই শুক্রবার। জামাই ব্যবসা করে, হোন্ডা আছে। পটপট করে সব তথ্য দিয়ে যাওয়া মেয়েটার নাম তন্নি। পড়ালেখায় অত ভালো না হলেও আর সব বিষয়ে দারুণ চটপটে। সবার হাড়ির খবর তার জানা। চন্দ্রার মনটা খারাপ হয়। সালমার পরিবার ছিন্নমূল নয়, বাবা প্রবাসী, 3 ভাইয়ের 1 বোন। এত তাড়াহুড়া কি ছিল বিয়ের? মেয়েটা ছাত্রী ভালো, জিপিএ 5 না হোক ভালো একটা গ্রেড ঠিকই পেত। বিয়ে হলে না হয় হলো, পরীক্ষাটাতে দিলেই হয়। ক্লাস শেষে চন্দ্রা বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে গেলে একটা ছেলে এসে পথ আগলে দাঁড়ায়। ছেলেটার নাম রবি।
বয়েজ সেকশনের। কিছু বলবা? ম্যাডাম আপনার জন্য সালাম দিছে। ছেলেটা একটা চিঠি তুলে দেয় চন্দ্রাকে। চিঠি দিয়েই দৌড়। চন্দ্রা কৌতূহলী সেখানেই দাঁড়িয়ে চিঠি পড়তে শুরু করে। মেয়েটা ঠিক ব্যাকরণ বইয়ের নিয়ম অনুযায়ী চিঠি লিখেছে। তারিখ বরাবর বাংলা ম্যাডাম, বাংলা বাজার উচ্চ বিদ্যালয়। বিষয় সাহায্য চাহিয়া আবেদন ম্যাডাম। শুরুতেই আমার সালাম নিবেন। আমি সালমা সুলতানা, রোল 3, 10ম শ্রেণী, এসএসসি পরীক্ষার্থী ম্যাডাম। আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা আমার আজীবনের স্বপ্ন। আমি পড়াশোনা করে আপনার মতো একজন শিক্ষক হতে চাই। সেই লক্ষ্যেই পড়াশোনা করতেছি, কিন্তু আমার বাবা ও ভাই তাহা চায় না। তাহারা চান আমার বিয়ে দিয়ে দিতে। পাত্র আমার চাইতে বয়সে অনেক বড় এবং খারাপ লোক, কিন্তু লোকাল নেতা, তাই বাবা তাহার সাথে বিয়ে দিতে চান। আমার জন্ম নিবন্ধনের কাগজখানা পাঠাইলাম চিঠির সাথে। শুনেছি শিক্ষক চাইলে বাল্যবিবাহ বন্ধ করিতে পারেন। নিবন্ধন অনুযায়ী আমার বয়স 18 হয় নাই। আমি যেন কারো সাহায্য না নিতে পারি, তাই আমার মোবাইলে কথা কইতেও দেয় না। অতএব আপনার নিকট আকুল আবেদন যে শুক্রবার আপনি আমাদের বাড়িতে লোকজন নিয়ে এসে বিবাহ আটকাবেন এবং আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। বিনীত অনুরোধ, সালমা সুলতানা, রোল 3, 10ম শ্রেণী। চন্দ্রার ইচ্ছে করছে একটা লাল কালি কলম নিয়ে চিঠির ভুলগুলো দাগিয়ে মেয়েটার কাছে আবার ফেরত পাঠাতে। পরীক্ষা দিতে চায়, শিক্ষক হতে চায়, অথচ একটা চিঠি লিখতে এত ভুল। সাধু চলিত জগা খিচুড়ি তো আছেই, শুদ্ধ আর কথিত ভাষার মিশ্রণও আছে। এখন কিন্তু এসব ভাবার সময় না। সত্যি মেয়েটা বিয়ে না করতে চাইলে আটকাতে হবে। পড়ালেখার সুযোগ পেলে ভুলও ঠিক করে নিতে পারবে। হয়তো আসলে পড়ার ইচ্ছা আছে, পরিবার সহনশীল না হলে কি করে হয়। ম্যাডাম আসি। চন্দ্রা তন্দ্রীকে অফিস রুমে দেখে অবাক হয়। স্কুল ছুটি, অফিস রুম মোটামুটি খালি হয়ে গিয়েছে। চন্দ্রাও বের হবে। ম্যাডাম, রবি আপনারে একটা চিঠি দিছে দেখছি। সালমার চিঠি আপা। চন্দ্রা সতর্ক হয়ে যায়। চিঠির বিষয়ে কিছু জানাজানি হোক তা চায় না। প্রধান শিক্ষকের সাথে আলোচনা করেছিল চন্দ্রা। তিনি চন্দ্রাকে এসবে না জড়াতে পরামর্শ দিয়ে চিঠির বিষয়টা চেপে যেতে বলেন। হ্যাঁ, কিছু বলবা? কিসের চিঠি? আর তুমি লেখাপড়া বাদ দিয়ে মানুষের পেছনে পেছনে ঘুরে বেড়াও? পাড়ার চাচি আম্মা হইছো? সামনে পরীক্ষা, নিজের পড়ালেখায় মন দাও যাও। না ম্যাডাম, মানে পানি খাইতে নামছিলাম, তখন দেখলাম রুবেল আপনার কাছে আইসা কি দিল। রবি কিন্তু সালমারে লাইক করে ম্যাডাম, ওকে লাইন আছে। চন্দ্রা তন্নিকে থামিয়ে দিয়ে বাসায় যেতে বলে। প্রধান শিক্ষক রুহুল আমিন স্যার ঠিকই বলেছেন। এরা 9-10-এ পড়লে মনে এখন আর বাচ্চা নেই। প্রযুক্তি, ফেসবুক, অনলাইনের কারসাজিতে এক একজন পেকে গিয়েছে একদম। স্কুল থেকে আজ একটু আগেই বের হয়েছে চন্দ্রা। 9-10-এর ছেলে মেয়ে তারা নাকি লাইন করে। শাপলা পদ্ম বিলটা বেশ বড়। ঘন্টা হিসেবে নৌকা ভাড়া করেছে চন্দ্রা আর মাহাতাব। স্কুল থেকে আজ একটু আগেই বের হয়েছে চন্দ্রা। মাহাতাবও লাঞ্চ ব্রেকটা তাড়াতাড়ি নিয়েছে। নৌকার শুরুতে একটু ভয় লাগছিল মাহাতাবের। সাঁতার পারে না, পানি ভয় লাগে। তবে মাঝে যখন বলল পানি কম, এখন পানিতে পড়লেও ডুববে না, তখন মনে সাহস এসেছে। এখন মৃদুমন্দ হাওয়ায় ভালো লাগছে। শুনলেন তো আমার কথা? হ্যাঁ, যতটা তুমি বললা মনে হচ্ছে এর বাইরেও কিছু আছে, যা হয়তো তুমি সেভাবে খেয়াল করো নাই। মানে আন্টির উপর একতরফা অভিমান রাখছো। ভেবে দেখো, সারাটা জীবন আন্টিও তো একা কাটাইতেছেন। আপু বিদেশে, তুমিও দূরে, স্বামী নেই। ওনার জন্য বিষয়টা সহজ না। আম্মু অনেক অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়েছেন। আমার বয়স যখন 7 বছর তখন থেকে একটা এনজিওর সাথে আছেন। মাস্টার্স করেছেন পাবলিক রিলেশনে, রিসার্চার হিসেবেও কাজ করছেন। আসলে আম্মু সবসময় স্টুডিয়াস। আমার আব্বু ছিলেন গড়পড়তা লেখাপড়া করা ব্যবসায়ী। মননে দুজনের মিলেনি। তারা সেপারেটেড ছিলেন না, কিন্তু একই ছাদের নিচে থেকেও আলাদা ছিল।
যেহেতু তোমাদের বিদেশে যাওয়ার সুযোগ আছে, আন্টি এমন মেধাবী মানুষ, নিজেই ছেলে মেয়ে নিয়ে বিদেশ চলে যেতে পারতেন। আমি আব্বুর প্রতি দুর্বল ছিলাম। আম্মু যখন বাইরে ব্যস্ত হলো আমার জন্য ন্যানি মানে আয়া রেখেছিল। আব্বু তখন বাইরে থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করত। আপুর তখন 14-15 বছর বয়স, নিজের পড়ালেখা নিয়ে ব্যস্ত। আমি দাদার খুব নেওটা ছিলাম। বাবাও তখন দুপুরে এসে আমাকে সময় দিত। একসময় আম্মু বাইরে সেটেলড হওয়ার কথা বললেও আমার ইচ্ছে করতো না। এখন এখন পিছুটান পাই না। আমি বাইরে চলে গেলে আম্মু হয়তো আপুর কাছে চলে যাবে। আমার বোনও একা। ওনার বয়স তো প্রায় 33-34, না মানে বুঝেছি, বিয়ে তো। আপুর বিয়ে নিয়ে বহুবার কথা উঠেছে। ও চায় না আমরা দুই ভাই বোন বোধহয় আব্বু আম্মুকে দেখে এমন হয়েছি। বাবা মায়ের সম্পর্ক ছেলে মেয়েকে প্রভাবিত করে, তাই না? মানে আপনাদের দুই বোন, একজন বাবার ঘেঁষা একজন মায়ের। আমার মা শহরের মেয়ে, বাবার কিন্তু মায়ের তুলনায় শিক্ষার ঘাটতি নেই, বরং মা বাবাকে ভালোবেসে বিয়ে করেছেন। সত্যি? হুম, বাবা যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন, মাও সেখানেই পড়েছেন। আমার নানা দাদাদের পূর্ব পরিচিত ছিলেন। শহরে গেলে ছেলে কোথায় থাকবে, কোথায় উঠবে সেসব দেখার জন্য দাদা যেন সাথে গিয়েছিলেন। সেখানে গিয়ে নানার সাথে বাবাকে পরিচয় করিয়ে দেন, বিপদে আপদে যেন হেল্প নিতে পারে। মা তখন ইন্টারমিডিয়েট মানে এইচএসসি পরীক্ষা দিবে। একই বিশ্ববিদ্যালয়ে পড়ে মাও ভর্তি হয়। বাবা মায়ের বিয়ে হয় তারা ছাত্র থাকা অবস্থাতেই। বাবা তখন অনার্স 3rd ইয়ারে পড়ে, আর মা 1st ইয়ারে। বাবার বিয়েতে দাদির মত ছিল না, দাদা জানের মত ছিল, তিনিই বিয়ে পড়ান। এই জন্য কি এখনো ওনাদের দুজনের মধ্যে সম্ভাব নাই? কখনোই ছিল না। তারা দুজনই 2 মেরুর বাসিন্দা। মাকে পছন্দ করে না দেখে আমরাও দাদির অপছন্দ। এর মধ্যে আমি একটু বেশি, কারণ আমি কালো। কি বলেন এসব? আপনি কালো? ওই মানুষ মন রাখতে শ্যামলা বলে আর কি। তো এজন্য অপছন্দ কেন হবে? দুষ্টুমি করলাম। বলে যথাযথই হাসে চন্দ্র। মাহতাব চুপ করে থাকে। চন্দ্রর গল্পটা এত সহজ নয়, বুঝতে অসুবিধা হয় না। চন্দ্রকে সময় দেয় সামলে নিতে। মনে মনে কৌতূহল হচ্ছে অনেক। আমার 3 ফুপুরই একসময় দাদা বাড়িতে খুব আসা যাওয়া ছিল। আমার ফুপুরা সবাই সুন্দর, দাদির মতো তাদেরও গায়ের রং সাদা। আমার মা তো আরো বেশি সুন্দর, শুধু বাবার গায়ের রং কালো। বাবা নাকি আমার দাদার বাবার রং পেয়েছেন, মানে আমার দাদার বাবা কালো ছিলেন, তবে বাবা ছিলেন 3 মেয়ে হওয়ার পর হওয়া ছেলে। তিনি কালো হলেও সবার কাছে হীরা ছিলেন, মানে তার রং নিয়ে কারো আফসোস ছিল না। এছাড়া আমাদের বংশে দুকুলে সব সাদা মানুষ। মৃদুলাও মায়ের রং পেলাম না শুধু আমি। জানি না কেন ছোটবেলা থেকে দাদির অপছন্দের ছিলাম। একসময় বুঝলাম এই কালো রং দাদির চরম অপছন্দ। তার বংশে সব সুন্দর মানুষ, আমিই কালো দাগ। আমার অদ্ভুত লাগছে। নিজের ঘরে এমন বর্ণ বৈষম্য হয়? কেন হবে না? নিজের ঘরেই সবচেয়ে বেশি হয়। যে ছেলে বা মেয়েটা মোটা, সে তার ঘরের মানুষের কাছে সবচেয়ে বেশি মোটা মোটা ডাক শুনে। কালো মেয়ে তার মায়ের কাছে সবচেয়ে বেশি শুনে যে তারে বিয়ে করবে কে। অদ্ভুত। অদ্ভুতের কিছুই নেই। দাদি কোথাও গেলে মৃদুলাকে সাথে নিত, তবে মৃদুলাকেও যে দাদি খুব ভালোবাসে তা না, আমাকে কষ্ট দিতে নিত। আমি বুঝতে পারতাম মৃদুলার প্রতি ভালোবাসার চেয়ে আমার প্রতি দাদির এক অদ্ভুত বিতৃষ্ণা ছিল। দাদির জন্য আমি ছিলাম মাকে আঘাত করার অস্ত্র। দাদা জানের ভালোবাসা বা অবহেলা কোনোটাই তীব্র ছিল না। তিনি একজন নাতি পায়নি বলে আফসোস করতেন এক সময়, তবে এটা সবচেয়ে বেশি ব্যবহার করেছেন দাদি। নাতি হয় নাই, কালো মেয়ে হয়েছে, এসব ব্যবহার করে দাদি মাকে আঘাত করার যে পথটা খুঁজে পেয়েছিলেন, তা থেকে আমাদের সব সময় আগলে রেখেছেন বাবা। তিনি এই আফসোস মায়ের গায়ে আসতে দিতেন না। দাদির অপছন্দের 100 গুণ বেশি ভালোবাসা আমাদের দিয়ে শোধ দিতেন তিনি। আন্টি? মায়ের সাথে আমার দূরত্বের কারণটা আসলে চন্দ্র চুপ করে থাকে। মাহতাব তার বন্ধু স্বজন কেউ না, তবুও তার সাথে পারিবারিক এই গোপন কথাগুলো সে কেন বলছে? হয়তো বলার অপেক্ষায় ছিল। মাহতাবকে সে সিন্দুকের মতো মনে হচ্ছে, যার ভেতর গোপন কষ্টগুলো নিরাপদে রেখে তালা মেরে দেওয়া যায়। নিজের কলিগ, বন্ধু বান্ধব কাউকে এসব বলা যায়নি কখনো। ভয় ছিল তারা আজ শুনে কালই পাড়া জানিয়ে ফেলবে। শুধু এই জন্য বছরের পর বছর জমানো কথাগুলো নিজের ভেতরেই ছিল। অনেক দিন ধরে মনে হচ্ছিল কথা বলার কেউ নেই কেন। আজ সামনে কথা বলার মানুষ পেয়ে মনে হচ্ছে সব বলে দেয়।
চন্দ্র চুপ করে আছে দেখে মাহাতাব বলে, বলতে না চাইলে থাক। আমার মনে হলো আপনার দাদির পাশাপাশি আন্টিও কেন জানি স্বাভাবিক নয়। মৃদুলার অসুস্থতার জন্য মা আমায় দায়ী করে। মায়ের ধারণা আমি মৃদুলার সৌন্দর্যকে হিংসে করে ওর জীবন নষ্ট করছি। মৃদুলা অসুস্থ? এখন অনেকটা সুস্থ। ছোটবেলায় দাদির কথায় আমি অনেক কষ্ট পেতাম। বাবা আগলে রাখতো, মাও চেষ্টা করতো আমায় আদর দিতে। দাদি ফুপু সবাই নানা ছলেই বলতো মা বাবা আমাকে বেশি আদর করে। ছোটবেলা থেকে মৃদুলার মনে একটা ধারণা বসে যায় যে আমি ওর আদরটাও নিয়ে নিয়েছি। আমাকে বেশি আদর দিয়ে ওরটা কম হচ্ছে। ছোটবেলায় ওর এই অভিযোগ শুনলে বাবা হাসতো, মাও ওইভাবে গায়ে নেয়নি। কিন্তু এটা সত্যি, ওর মনে বসে গিয়েছে, আমি বুঝেছি অনেক পরে। যতদিনে তা ঠিক করার আর উপায় ছিল না। আসলে জানো কি মাহাতাব, এটা তোমাকে বোঝানো খুব কষ্ট হবে, কিন্তু পরিবারের বড়রা দিনের পর দিন একটা কথা যখন বলতে থাকে, একটা ঘৃণা চাষ করতে থাকে, তখন দেখবা তা একসময় বাচ্চাদের মনেও বসে যায়। অল্প শিক্ষিত হওয়ায়, 3টা মেয়ে হওয়ায় আমার দাদি এই বাড়িতে অনেক ছোট হয়েছে। তাকে একটু কটু কথা সইতে হয়েছে। বয়সকালে তিনি তা মাকে ফেরত দিতে চাইছেন। মায়ের শিক্ষা, মায়ের জন্য বাবার ভালোবাসা, সম্মান কিছু দাদির ভালো লাগতো না। তাদের মধ্যকার তিক্ততা বাবা মায়ের সম্পর্ককেও কতটা নষ্ট করেছে। ফুপুরা আমাদের বাড়িতে মেয়ে হিসেবে আদর আহ্লাদ পায়নি। অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের বিদায় করা হয়েছে। সেখানে আমাদের 2 বোনকে তেমনটা পেতে দেখেনি বলে তাদের হিংসা হয়। অযথাই তারা রং রূপ আদরের তুলনা এনে আমাদের 2 বোনের ভেতরে ছোটবেলা থেকেই দূরত্ব এনেছে। আমরা সবাই জানি এখন সব, কিন্তু কেউ কাউকে পছন্দ বা অপছন্দ করাতে বের হতে পারি না, বরং আরো খুঁচিয়ে খুঁচিয়ে একে অপরকে রক্তাক্ত করি আরো। এখন মায়েরও ধারণা হয়েছে আমি মৃদুলাকে হিংসে করি। ওর সৌন্দর্য আমার চোখে লাগে। বিয়ে প্রস্তাব দেওয়া বাড়িগুলো বড় বোনের জায়গায় ছোট বোনকে পছন্দ করবে ভেবে আমি ওর ক্ষতি করতে চাই। চন্দ্র কাঁদতে শুরু করেছে। মাহাতাবের কেন জানি খারাপ লাগে। এত আত্মীয় স্বজন আপনজনদের ভেতরে থেকেও মানুষ কেন এত একা হয় মাহাতাব বোঝে না। মাহাতাব অনেক সংকোচে চন্দ্রের কাঁধে হাত রাখে। চন্দ্র আলগোছে মাহাতাবের কাঁধে মাথা রাখে, কাঁদতে থাকে। চেষ্টা করে এই কান্না আটকাতে। এমন খোলা জায়গায় এসব ঠিক নয়, কিন্তু অযথায় চোখের পানি নামে। মাহাতাব আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দেয়। মাঝে আস্তে লুঙ্গির খুঁট থেকে ফোনটা বের করে। সস্তা স্মার্টফোন, তবে ছবি তোলা যায়। পার্কের ইজারা নেওয়া এই ঘাটের মাঝিরা নদীর গরিব মাঝি নয়। এরা লোকাল ছেলেপেলে, যারা এই বিল ঘুরিয়ে ভালোই পয়সা আয় করে। সেদিনের পর মাহাতাবের সাথে চন্দ্রের সম্পর্কটা আরেকটু জটিল হয়ে গিয়েছে। মাহাতাবের কাঁধে মাথা রেখে কিভাবে কাঁদছে মেয়েটা মনে পড়লেই চন্দ্রের লজ্জা লাগে। আবার মনে হয় এই কান্নার প্রয়োজনও ছিল। হালকা না হলে মনের ভিতর জমে থাকা গল্পগুলো কখনো বলতে চাইলেও বলা সহজ হবে না। যদিও সেই গল্পগুলো চন্দ্র কখনোই তুলতে চায় না, তাই সেদিন সেখানেই থেমে গিয়েছিল। দ্রুত নিজেকে সামলে নিয়ে তারা ঘাটে ফিরে এসেছিল। যতই ঘোরাঘুরির জায়গা হোক, মফস্বল শহরে এসব শোভনীয় নয়। যদিও বেশিরভাগ নৌকাতে জুটিই ছিল, তবে মেয়েগুলোর বেশিরভাগই বোরখায় মুখ ঢাকা ছিল। হুট করে চেনা যাবে না। চন্দ্র শাড়ি পরে গিয়েছিল, তাকে আর মাহাতাবকে চট করে চিনে ফেলা সহজ। মাহাতাবের অবশ্য অন্য অনুভূতি হয়। নতুন করে কারো জন্য মন আর্দ্র হবে সে কখনোই ভাবেনি। প্রেম ভালোবাসার উপর একটা বিরক্তি জন্ম নিয়েছিল। ছোটবেলার বন্ধু কাজিন, যার সাথে মৌখিকভাবে বিয়ে এক রকম ঠিকই ছিল, তার কাছ থেকে যখন কাঙ্ক্ষিত সাহচর্য পায়নি, তখন ধরেই নিয়েছিল নারী জাতিকে বোঝা তার কম্য নয়। নিজের মা বোনের মতো নারীর প্রেমিক সত্তাও তার কাছে দুর্বোধ্যই থেকে যাবে। কিন্তু তখন চন্দ্রের জন্য তার বিচিত্র অনুভূতি হচ্ছে। চন্দ্র যত লজ্জা আর অস্বস্তিতে তার থেকে পালিয়ে বেড়াচ্ছে, মাহতাবের তত বেশি চন্দ্রকে দেখতে মন চাইছে। অথচ গত 2 দিন চন্দ্র একবারও ছাদে আসেনি, ঘরে থাকলেও দেখা দেয়নি। চন্দ্রের মাঝে একটা পরিবর্তন মৃদুলাও খেয়াল করে। গত 2 দিন চন্দ্র স্কুলের সময় ছাড়া পুরোটা সময় ঘরের ভিতরেই কাটিয়েছে। ঘরের কাজ শেষ হয়ে বৈঠক ঘরে ছবি এঁকেছে, না হয় বই পড়েছে রুমে বসে। দোলনা বা ছাদে কোথাও যায়নি। আপু, হুম। ঘটনা কি? কি ঘটনা? এই যে হঠাৎ 2 দিন ধরে গৃহবন্দী। শুক্রবার সকাল থেকেই তো তোমার নিজের গুণ দেখানো তোড়জোড় শুরু হয়ে যায়। আজ শুক্রবার না, ইস ভুলে গিয়েছি। আজ বাদ
জোহর সালমা সুলতানার বিয়ে। চন্দ্র অনেক ভেবেছে বিয়ে বন্ধ করার জন্য লোকজন না নিয়ে যাক, শিক্ষক হিসেবে নিজে গিয়ে কথা বললে তো পারে। সালমার মা বাবাকে বোঝালে যে পরীক্ষাটা যেন দেয়, কিন্তু একা যাওয়া সাহস হয় না। আর মৃদুলাকে সাথে নিয়ে এসব জায়গায় যাওয়া কথা ভাবলে জুয়েনা ওকে খুনই করবে। এমনিতে এখনো মা ভাবে চন্দ্র ইচ্ছে করে মৃদুলার ক্ষতি করতে চেয়েছে। চন্দ্র বইটা রেখে চোখ বন্ধ করে বালিশে মাথা রাখে। তুর্যের চেহারাটা খুব স্পষ্ট করে চোখে ভাসে চন্দ্রের। তুর্য, চন্দ্র আর মৃদুলার ফুফাতো ভাই। এক সময় এ বাড়িতে ফুপুদের নিয়মিত আসা যাওয়া ছিল। যদিও ফিরোজ সরকারের জন্ম এ বাড়িতে, নাহার বেগমের অবস্থান শক্ত করেছে, কিন্তু নাহার বেগমের ছেলের প্রতি সেই টানটা নেই যা তার মেয়েদের জন্য আছে। হয়তো মেয়েদের এ বাড়িতে একটা সময় অবহেলিত হতে দেখে মেয়েদের প্রতি হৃদয়ে একটা দুর্বল জায়গা তৈরি হয়েছে। সংসারের নিজেই যখন শাশুড়ি হয়ে কর্তৃত্ব হাতে পেলেন, তখন তিনি সব সময়ই চাইতেন ঘুরে ফিরে মেয়েরা বাড়িতেই আসুক, মেয়েরা ঘরের নাতি নাতনিরা আসুক। তুর্য নাহার বেগমের ভীষণ আদরের নাতি। এ বাড়িতে সব কিছু তুর্যের জন্য খোলা ছিল, অবাধ যাতায়াত ছিল। কৈশোরের আবেগে ভয়াবহ জিনিস। তুর্যের প্রতি চন্দ্রের আবেগ আকর্ষণ তৈরি হওয়াটা তাই স্বাভাবিক ছিল। তুর্য হইচই করত, বাড়ি মাতিয়ে রাখত, আর তাতে মুগ্ধ দর্শক ছিল চন্দ্র। মেয়েদের আগে প্রেমের কথা বলতে হয় না। ছি, মেয়ে আগে কিভাবে নিজের ভালোবাসার কথা বলে। বান্ধবীদের কাছে এসব এত শুনেছে যে নিজের আবেগ প্রাণপণে নিজের ভেতরে রাখার চেষ্টা করত। তবে মনে মনে চাই তো একদিন তুর্য নিজে আগ্রহ দেখাক। তুর্য আগ্রহ দেখায়, তবে শুধু চন্দ্রের প্রতি নয়, বরং মৃদুলার প্রতিও। চন্দ্র বিষয়টা বুঝতে পারেনি। আড়ালে চোখের ইশারায় এটা সেটার বাহানায় হাতে হাত ছুঁয়ে দেওয়ার সেই ক্ষণগুলো শুধু চন্দ্রের সাথেই ছিল না, ছিল মৃদুলার সাথেও। একদিন বনে বনে গল্পের ছলে তুর্যের প্রতি জন্ম নেওয়া আকর্ষণের কথা অকপটে বলে দেয় চন্দ্র। তখনই প্রথম জানতে পারে তুর্য ইতিমধ্যে মৃদুলাকে ভালোবাসার কথা জানিয়েছে। অথচ চোখের ভাষা কি ভুল হতে পারে? চন্দ্র তো স্পষ্ট তুর্যর চোখের ওর জন্য প্রশ্রয় দেখেছে। মৃদুলা জানায় চন্দ্র বড় আর মৃদুলা ছোট বলে তাদের বিষয়টা পারিবারিকভাবে এখনো ওঠেনি। চন্দ্র অবাক হয় তুর্যের চোখে সেই ভাষা পড়তে। কি আসলেই তার ভুল হয়েছে? বিষয়টা দুই বোনের চাপা থাকে না, শীঘ্রই জুয়েনার কানে যায়। মৃদুলা আর তুর্যের বিষয়টা ফুপু আর দাদির কাছেও লুকানো থাকে না। ফুপু ভাতিজিকে অবশ্যই বউ করতে আগ্রহী, তবে চন্দ্রকে নয়, মৃদুলাকে। কিন্তু মৃদুলা তখন সবে এইচএসসি দিয়েছে, আর চন্দ্র অনার্সে পড়ছে। 4 বছরের বড় বোনকে বাদ দিয়ে ছোট বোনকে বিয়ে দেওয়া যায় না। জুয়েনাও চন্দ্রকে বোঝায় তুর্যের সাথে মৃদুলার বিয়ে হোক না হোক সেটা পরিবারের বিষয়, কিন্তু এখন এই মুহূর্তে তিনি চন্দ্রের বিয়ের বিষয়টাই ভাবতে চান। ফিরোজ সরকার ও চন্দ্রকে কোনো রকম দোষ দেননি এই ভুল বোঝাবুঝির, বরং একমাত্র ওনারই মনে হয়েছে তুর্য একই সাথে দুই বোনকে একটা মিথ্যা ঘরে রেখেছে। তাই তুর্যের আসা যাওয়া এ বাড়িতে অনেকটা কমে যায়। তারপর আসে সেই দিন, চন্দ্রকে এক পাত্র পক্ষ পছন্দ করে। সবার সাথে কথা বলে ঠিক হয় আংটি বদলের দিনই আকদ হয়ে যাবে। মামার কাজে সাহায্য করার বাহানায় তুর্য আগেই চলে আসে। আকদের আগের দিন রাতে ছাদে থেকে পড়ে যায় তুর্য, একটা পা ভেঙে যায়। তারপর থেকে এ বাড়ির সাথে চন্দ্রের ফুপুদের একরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুর্য সবার কাছে বলেছিল জরুরি কথা আছে বলেই চন্দ্রই তাকে একটা চিরকুট পাঠিয়ে রাতে ছাদে ডেকেছে। দুমড়ানো চিরকুটে হাতের লেখাটাও চন্দ্রেরই। চিরকুটটা নাকি চন্দ্রই এক ফাঁকে তার হাতে দিয়েছে। ছাদে গিয়ে চন্দ্রকে খুঁজে পায় তুর্য। চন্দ্র তাকে বলেছিল মৃদুলার জীবন থেকে চলে যেতে, কিন্তু তুর্য রাজি হয়নি বলে চন্দ্র ক্ষেপে চলে যায়। একটু ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে নিজেকে শান্ত করতে দাঁড়িয়েছিল তুর্য। হঠাৎ মনে হয় পেছনে কারো পায়ের শব্দ। পেছনে ফিরে দাঁড়িয়েছিল তুর্য। ঘুরে দাঁড়ানোর আগেই মনে হলো কেউ তাকে হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছে। নিজেকে সামলাতে চেষ্টা করলেও সামলাতে পারেনি তুর্য। দোতলার ছাদ থেকে পড়ে প্রাণে বাঁচলেও আজীবনের জন্য খোড়া হয়ে চলতে হবে তুর্যকে। তুর্যের অভিযোগের তীর যায় চন্দ্রের প্রতি। চন্দ্রকে বাদ দিয়ে মৃদুলাকে পছন্দ করায় চন্দ্র হিংসার বশীভূত হয়েই এ কাজ করেছে। আর সবাই তো বটেই, এমনকি জুয়েনাও চন্দ্রকে ভুল বোঝে। মৃদুলা চন্দ্রের হিংসার যে অভিযোগ মায়ের কাছে করেছে তাই তারও সত্য মনে হয়। একমাত্র ফিরোজ সরকারের মেয়ে ঢাল হয়ে দাঁড়ান।
চন্দ্রের বিয়েটা ভেঙে যায়। গত 4 বছরে আস্তে আস্তে অনেক কিছু স্বাভাবিক হলেও স্বাভাবিক হয়নি মৃদুলা আর চন্দ্রের সম্পর্ক। সেই ঘটনার পর ফুপু কেন কোনো ভাতিজিকে আর বউ বানাতে চান না জানিয়ে দেন। বাবার বাড়ির সাথে একরকম যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাদের চোখে চন্দ্র আরো বেশি বিরক্তিকর কারণ হয়ে গিয়েছে। তুর্যের সাথে সম্পর্ক ভাঙন মৃদুলা সহ্য করতে পারেনি। কম বয়সের আবেগে অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে সুইসাইড করার চেষ্টাও করে। সময় মতো দেখে ফেলায় বাঁচানো যায় ঠিকই, কিন্তু দীর্ঘদিন হতাশা অবসাদে ভুগেছে। তখন থেকে জুয়েনা মৃদুলার জন্য অনেক বেশি যত্নশীল হয়েছেন। যত জুয়েনা মৃদুলাকে আগলে রেখেছেন ততটাই চন্দ্রের কাছ থেকে নিজেকে দূরে সরিয়েছেন। সেই দিনের পর থেকে দুই বোনের সম্পর্কটাও জটিল হয়েছে, কেননা দুই বোনের মাঝে যেসব ছোটখাটো মান অভিমান খুনসুটি স্বাভাবিক ছিল সেদিনের পর তা আর স্বাভাবিক রইল না। চন্দ্র মৃদুলাকে বহুবার বলতে চেয়েছে আসলে কি হয়েছে, কিন্তু চন্দ্রের জন্য মৃদুলার মনে আক্রোশ আর রাগ ছাড়া কিছুই নেই।